অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটাকে শর্ট ফর্মে বলা হয় এইডস। নাম শুনেই ভয় পেয়ে গেলেন, তাই না? এই রোগটার নামেই এতটা ভয় সৃষ্টি করে এবং এর নামেই এতটা দুর্নাম লুকিয়ে আছে যে আমরা এই রোগটার পিছনের কারণ খতিয়েই দেখি না। আমাদের মনের মধ্যে ভুল ধারণা লুকিয়ে বসে আছে এই রোগটার প্রতি। আমরা একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছি যে এই এইডস কীভাবে হয়। এটা এমন একটা রোগ যেটার ভ্যাকসিন আজও পর্যন্ত মেডিকেল সায়েন্স তৈরি করতে পারেনি। আজও অবধি এর পেশেন্টকে বাঁচানো সম্ভব হয়নি। ঠিক ক্যান্সারের মতো 2020-তে 37 মিলিয়ন লোক আক্রান্ত হয়েছেন এই এইডসে এবং প্রায় 6,80,000 জন মানুষ প্রাণ হারিয়েছেন এই এইডসে। 1980 থেকে আজ পর্যন্ত প্রায় 36 মিলিয়ন মানুষজন প্রাণ হারিয়েছেন এই রোগে। মানে বুঝতে পারছেন কতটা ভয়ানক এই রোগ। কিন্তু একটা গোপন কথা কি জানেন? এই রোগ যে কারোর হতে পারে। হ্যাঁ, যে কারোর। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই এইডস হওয়ার পিছনে কারণগুলি কি কি কারণে হয় এবং এই এইডস হলে কি মানুষকে বাঁচানো সম্ভব, কতদূর অবধি মেডিকেল সায়েন্স যেতে পেরেছেন এটার চিকিৎসাতে। তো বন্ধু, ভিডিওটি শেষ অবধি দেখুন। কথা দিলাম এমন কিছু ইনফরমেশান পাবেন যেগুলো আগে জানতেন না এবং জেনে নেওয়া সকলের জন্য বিশেষ দরকার। তো ওয়েলকাম জানাই হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে, যেখানে আপনি পাবেন জীবনে ভালো থাকার টেকনিক এবং বিভিন্ন রকমের হেলথ টিপস। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশনগুলি আপনার ফোনে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, মানুষের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে অসুরক্ষিত শারীরিক মিলনের কারণে এটা হয়, কিন্তু এটাই একমাত্র কারণ নয় এই রোগ ছড়ানোর। এটা তো একটা দিক, কিন্তু আরও অনেক কারণ আছে এবং বিশ্বাস করুন এই রোগ যে কারোর হতে পারে, ছোট বড় সকলের মধ্যেই। কিন্তু এই ভাইরাস যদি একবার শরীরে চলে যায় তাহলে তাকে বাঁচানো খুব কঠিন। এর কোনো ট্রিটমেন্ট নেই। এইচআইভি ভাইরাস যখন কারোর শরীরে ঢোকে তখন ইমিউনিটি সিস্টেমটাকে পুরোপুরি কমজোরি করে দেয়, পুরো বরবাদ করে দেয়। মানে এইচআইভি আপনাকে মারবে না, আপনি ছোটোখাটো জ্বর বা সর্দি কাশিতে মরে যেতে পারেন। আমাদের শরীরের মধ্যে থাকা শ্বেত রক্তকণিকা আমাদের শরীরকে রোগ থেকে বাঁচায়, যেটাকে বলা হয় হোয়াইট ব্লাড সেলস। কিন্তু যখন এই এইচআইভি ভাইরাস শরীরের মধ্যে প্রবেশ করে তখন আপনার শরীরে থাকা ওই হোয়াইট ব্লাড সেলস, তার মধ্যে থাকা টি সেলস তাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। যে টি সেলস আপনাকে রোগ থেকে বাঁচায়। আর যখন এই টি সেলস মরে যায় তখন আপনার শরীরও যে কোনো রকমের রোগ থেকে বাঁচতে পারে না। আর এটা যখন হয় তখন কোনো রোগের সঙ্গে শরীর যুদ্ধও করতে পারে না এবং বিশ্বাস করবে না যে কোনো রকম ওষুধও তখন কাজ করবে না। মানে ধরুন আপনার সর্দি হলো বা কাশি হলো, তখন কোনো ওষুধে সেই কাশি বা সর্দি লাগা থামবে না, কারণ যে কোনো রকমের ওষুধ আপনার শরীরের টি সেলসগুলোকে আরও শক্তিশালী করে, যাতে সেই টি সেলস রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, রোগকে শেষ করতে পারে। কিন্তু ধরুন আপনার শরীরের টি সেলসই নেই, তাহলে ওষুধ কীভাবে কাজ করবে? আর এ কারণেই শরীরে কোনো ওষুধ কাজ করে না। তো আপনারা এই এইচআইভি ভাইরাস থেকে বাঁচার জন্য কয়েকটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে পারেন, কারণ এই ভাইরাস শরীরে চলে যেতে পারে যে কোনো মানুষের যে কোনো বয়সে। তো চলুন জেনে নিই এইচআইভি হওয়ার কিছু কারণ। মেন কারণ যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে অসুরক্ষিত শারীরিক সম্পর্ক। মেনলি ধরা হয় এই কারণেই এইচআইভি ভাইরাসটা শরীরের মধ্যে প্রবেশ করে, কারণ দুটো মানুষের মধ্যে যে কোনো একজনের এইচআইভি পজিটিভ থাকতেই পারে এবং যখন সেটা হবে তখন বিপরীত দিকের মানুষটাও সংক্রমিত হবেই এইচআইভিতে এবং সে যখন পরবর্তী সময় একই কাজ করবে তখন এভাবেই চলে যেতে পারে আপনার শরীরে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। একটা ছোট্ট সেলুনে যদি আপনি চুল দাড়ি কাটতে যান, সেখান থেকেও এইচআইভি ভাইরাস আপনার শরীরে আসতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন, চুল কাটা সেলুন থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। কীভাবে শুনে নিন। দেখুন, কোনো মানুষ যে আগে থেকে এইচআইভি সংক্রমিত, সে যদি চুল কাটে বা দাড়ি কাটে বা শেভিং করে, তাহলে তা থেকেও এই রোগ ছড়াবে অন্য মানুষের শরীরে। চুল কাটতে গিয়ে বা শেভিং করতে গিয়ে ধরুন তার মুখ বা স্ক্যাল্প কেটে গেল, সেখান থেকে ব্লাড বের হলো এবং সেটা ওই ব্লেড বা কাঁচিতে লেগে গেল এবং সেই ব্লেড দিয়ে বা সেই কাঁচি দিয়ে যদি আপনারও শেভিং বা চুল কাটা হয়, তাহলেও হতে পারে আপনার শরীরেও এই এইচআইভি ভাইরাস ঢুকে যাবে। কারণ সেই ব্লেড দিয়ে আপনার শেভিং করার সময় যদি আপনারও গাল কেটে যায়,
তাহলে আপনার ব্লাডের সাথে সেই ব্যক্তির ব্লাডও মিশে যাবে, যার ফলে আপনিও সংক্রমিত হয়ে যেতে পারেন। এই ভাইরাস কয়েকটা জিনিস দিয়ে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। সেগুলো হচ্ছে ব্লাড মানে রক্ত, সিমেন, প্রিসেমিনাল ফ্লুইড, রেকটাল ফ্লুইড এবং ভ্যাজাইনাল ফ্লুইড। এই ফ্লুইডগুলো এবং ব্লাড তার সঙ্গে সিমেন এগুলোর দ্বারা এক শরীর থেকে আরেক শরীরে এই এইচআইভি ভাইরাস যায়। এছাড়াও এইচআইভি সংক্রমিত মহিলার ব্রেস্ট মিল্ক থেকেও মানে মাতৃদুগ্ধ থেকেও এই এইচআইভি ভাইরাস অন্যজনের শরীরেও যেতে পারে। এটা ইয়ার টু ইয়ার ট্রান্সফার হয় না, মানে এটা অতটাও ছোঁয়াচে নয় ইনফ্লুয়েঞ্জা বা কোভিডের মতো যে কাউকে স্পর্শ করলেই আপনার হয়ে যেতে পারে এইচআইভি, সেই ভয় একদম নেই। আপনার পাশে যদি এইচআইভি সংক্রমণের কোনো ব্যক্তি বসে থাকেন তাহলে তার থেকে আপনার শরীরে আসার কোনো সম্ভাবনা নেই এই এইচআইভি ভাইরাসের। আবার একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকেও এই এইচআইভি ভাইরাস চলে যায় অন্য ব্যক্তির শরীরে। একই সিরিঞ্জের ব্যবহার যদি বারবার করা হয়, একের অধিক মানুষের শরীরে করা হয়, তাহলে সংক্রমিত হতে পারে এইচআইভি তারা। যার কারণে হয়তো দেখেছেন ইঞ্জেকশন দেওয়ার পরে সেই সিরিঞ্জকে ফেলে দেওয়া হয়, মানে ওয়ান টাইম ইউজ করা হয়, সেটাকে বারবার ইউজ করা হয় না। তো বন্ধুরা, এতক্ষণ হয়তো বুঝে গিয়েছেন পরিষ্কারভাবে যে এইচআইভি ভাইরাস কীভাবে একটা শরীর থেকে আরেকটা শরীরে যায়। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কি করে এই রোগ থেকে বাঁচবেন, কি করে সামলাবেন নিজেকে। তো প্রথমেই অসুরক্ষিত শারীরিক সম্পর্ক এটাকে একদম বাদ দিতে হবে, মানে অচেনা ব্যক্তির সঙ্গে যাকে আপনি জানেন না। কারণ মেডিকেল সায়েন্স বলেছেন এটাই সব থেকে সহজ কারণ এইচআইভি সংক্রমণের। শেভিং করার সময় অবশ্যই মনে রাখবেন যে যেটা দিয়ে শেভিং করানো হচ্ছে, যেটা দিয়ে আপনার দাড়ি কাটা হচ্ছে বা চুল কাটা হচ্ছে, সেটার ব্লেড যেন চেঞ্জ করা হয়। মানে পুরানো ব্লেড দিয়ে বা অন্য শেভিং করা ব্লেডে ভুলেও আপনার শেভিং যেন না হয়। এছাড়াও শুধুমাত্র ব্লেড নয়, যে জিনিসটা দিয়ে আপনার দাড়ি কাটা হচ্ছে বা চুল কাটা হবে সেটাকেও যেন গরম জলে ফুটিয়ে ধোয়া হয়। কিন্তু এটা তো কেউ করে না বন্ধু। তাই শেভিং বাড়িতে করাই ভালো, কারণ বাড়িতে যেটা ইউজ করেন সেটা শুধুমাত্র আপনি ইউজ করেন আর অন্য কেউ ইউজ করে না। ইঞ্জেকশন করার সময় এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন যে ইঞ্জেকশনের সিরিঞ্জ যেন পুরোপুরি নতুন হয় এবং একদম সিল কেটে বাইরে বার করে তারপরে আপনার শরীরে টাচ করানো হয়। কারণ এমন কিছু কেস পাওয়া গিয়েছে যে যেখানে যে এলাকাতে পুরনো সিরিঞ্জ ব্যবহার করে মানুষজনকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল, যদিও সেই সম্ভাবনা কম কিন্তু হয়, এরকম ঘটনা দেখা গিয়েছে। তাই আপনি সাবধান থাকবেন। আবার যদি আপনার শরীরে কোনোদিন রক্তের প্রয়োজন পড়ে, তো আপনি যেখান থেকে রক্ত নেবেন অবশ্যই শিওর হয়ে যাবেন যে সেই রক্ত যেন পুরোপুরি পিওর হয়। সেই রক্ত যেখান থেকে নেবেন সেই জায়গাটা যেন পুরোপুরি জেনুইন হয়। আপনি যদি এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন তাহলে এই রোগ থেকে আপনি থাকবেন মুক্ত। এবার চলুন জেনে নিই যে এই এইচআইভি সংক্রমণ হলে তারা কীভাবে বুঝবেন। সেটার জন্য 3টে টেস্ট হয়। সবার প্রথমে যে টেস্টটা হয় সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড টেস্ট। এর মাধ্যমে জানা যায় যে কোনো ব্যক্তির শরীরে রক্তে কি এইচআইভি ভাইরাস আছে। এই টেস্ট অনেকটা ব্যয়বহুল, তাই এই টেস্টকে বারবার করানো হয় না। এছাড়াও 2 নম্বরে আরেকটা টেস্ট আছে, সেটা হলো অ্যান্টিজেন টেস্ট। এটার মাধ্যমেও এইচআইভি সংক্রমণের ব্যক্তির রক্তকে পরীক্ষা করা হয় এবং দেখা যায় যে সেখানে আদৌ এইচআইভি ভাইরাস আছে কিনা। 3 নম্বর টেস্ট হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। মুখের লিকুইড নেওয়া হয় বা ব্লাড নিয়েও করা হয় এই টেস্টটা। সেখানে মানে মুখের স্যালাইভাতে আদৌ এইচআইভি ভাইরাস আছে কিনা সেটাকে খুঁজে বার করা হয়। সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে যে এই এইচআইভি সংক্রমিত ব্যক্তির শরীরে কোনো রকম সিমটমস থাকে না। স্পেশালি এইচআইভি ভাইরাসের কোনো সিমটমস হয় না, কিন্তু আস্তে আস্তে তার শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে। বারবার টায়ার্ডনেস চলে আসে শরীরে, অল্প কাজে হাঁপানি, ওজন খুব তাড়াতাড়ি বা দ্রুত কমে যায়, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা হওয়া এগুলো সব সময়তে হয়। এছাড়াও পেশিতে ব্যথা হয়, মাসেল ক্র্যাম্প ধরে। যদিও এই সিমটমসগুলো আবার অন্য অনেক রোগে হয়, তাই এগুলো হয়েছে মানেই যে আবার এইচআইভি আছে আপনার শরীরে তা কিন্তু একদম নয়। আবার এগুলো থেকেও এইচআইভির লক্ষণ পাওয়া যেতেই পারে। কিছু কিছু মেডিসিন উঠেছে যে মেডিসিনগুলো দিয়ে এই ভাইরাসকে অনেক সময় অবধি ইনঅ্যাক্টিভ করে রাখা যায়, মানে একটা মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু পার্মানেন্ট সলিউশন কিন্তু এটা নয়। অনেক মানুষের ভুল ধারণা আছে যে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সাথে হ্যান্ডশেক করলে বা ঘুরলে থাকলে এইচআইভি সংক্রমিত হয়ে যাবে। সেটা একদম ভুল। বন্ধুরা, এই ছিল এইচআইভি সম্পর্কে যাবতীয় তথ্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
এবং ভিডিওটাকে এখনই সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই ঘরে বসে উপকৃত হন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আসছি নেক্সট ভিডিওগুলোতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ভিডিওগুলিকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।